ছেড়ে যাওয়াটা অনিরাপদ। কয়েকটা দিন অপেক্ষা করুন, তারপর। অনিরাপদ? আমি কে যে অনিরাপদ হবে? তুমি যদি জানতে চাও তাহলে শর্ত হচ্ছে আমার থেকে পালানো যাবে না। যারা তোমাকে নিয়ে গেছে তাদের বলো তোমাকে আমার কাছে ফিরিয়ে আনতে। আর তুমি নিজের নামটাই লিখতে জানো না। মনে হচ্ছে তুমি কোনো প্রফেসর। আমি যাই হই না কেন, অন্তত তোমার থেকে ভালো। হ্যাঁ, আমার থেকে ভালো। হালে আমি রাস্তায়, তুমি যখন বলেছো তখনই বের হয়েছি। তাহলে এখনো আসছো না কেন? আমি কি করব রাস্তায় জ্যাম থাকলে? সুতরাং মানুষকে বিভ্রান্ত করার মানে এই নয় যে তুমি জিনিয়াস। বুদ্ধিতে কিছুই যায় আসে না, তুমি জিতবে। এটাই নতুন যে বইটাও পড়ছিল, সবচেয়ে সহজ বিষয়গুলো সবচেয়ে জটিল হয়। পেয়ে গেছি, জলদি একটা মোটরসাইকেল ডেলিভারি ডাকুন। তোমার কপাল ভালো ছিল। কি লিখছো ওখানে? স্টোর রুমের ঠিকানা, যেখানে গিয়ে মোবাইলটা খুঁজবে। অহেতুক কিছু লিখবে না। না, চিন্তা করো না, লিখবো না। আমাকে দেখাও কি লিখছো। দেখো, সময় নেই। আরে বললাম তো আমাকে দেখতে দাও। স্টোরের দরজাটা এই চাবি দিয়ে খুলবে। ওখানে একটা কালো সুটকেসের মধ্যে মোবাইল ফোনটা রাখা আছে। মোবাইল ফোনটা ভেঙে ফেলবে। এরপর ভাঙা ফোনের ছবিটা এখানে আমার নাম্বার দাও। তোমার নাম্বার দেয়া যাবে না, এমন নাম্বার দিতে হবে যেটা ট্রেস করা যাবে না। এত কথা বলা বন্ধ করে আমার নাম্বার দাও জলদি। জলদি মোটরসাইকেল ডাকো। এটাই কি ওই জায়গা? ঠিকানা অনুযায়ী তো এটাই। যাই আশপাশটা দেখে আসি। এখনই যাচ্ছ কেন? হয়তো ওরা তোমার বের হওয়ার অপেক্ষাই করছে। আপাতত তো কেউ নেই। কারণ আমরা দেরি করে ফেলেছি। ওরা বলেছিল দেরি করে ফেললে ওরা প্ল্যান বদলে ফেলবে। হালে আমরা শুধু 5 মিনিট দেরি করেছি। 5 মিনিট। কোথায় যাবে? তেহরানে একটা মোটরসাইকেল কিভাবে গাড়ির চেয়ে স্লো হতে পারে? আমি নিশ্চিত তুমি ওকে ধীরে চালাতে বলেছো। আরেকবার আমার গাড়ির ড্যাশবোর্ডে আঘাত করলে এটাকে প্রতারণা হিসেবে ধরে নেব, আর খেলা এখানেই শেষ হয়ে যাবে, তুমি হেরে যাবে। ড্যাশবোর্ডে আঘাত করার সাথে প্রতারণার কি সম্পর্ক সেটাই তো বুঝলাম আমি না। বলেছি তাই। কোন যুক্তিতে? আমার যুক্তিতে। আমার ইচ্ছা হয়েছে তাই ড্যাশবোর্ডে ঘুষি মারার সাথে চিটিং এর সম্পর্ক আছে। এখানে আমার যা ইচ্ছা সেই অনুযায়ী সব হবে। বুঝতে পেরেছ? হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ তোমার হাতে বন্দুকটা আছে ততক্ষণ তুমি যা বলবে সেটাই তো সঠিক। একদম ঠিক। এই যে তুমি বললে আমি মোটরসাইকেলওয়ালাকে ধীরে চালাতে বলেছি যাতে তুমি হেরে যাও। তোমার মনে হয় আমি চাই মোর বাড়িতে বেঁচে থাকুক, যাকে কিনা আনাহিতা সবচেয়ে বেশি ঘৃণা করে? একটা কথা ভালো করে শোনো, যদি আমাকে পক্ষ নিতেই হয় আমি তোমার পক্ষ নেব যাতে মোর বাড়িতকে সরিয়ে দেয়া যায়। কিন্তু তোমার কপাল খারাপ যে আমি কোনো পক্ষ নিচ্ছি না।
ওই যে এসেছে, চলে এসেছে। সালাম, আপনি যে বইটা পার্সেল নিয়ে এসেছেন সেটা আমার রিসিভ করার কথা। আপনি রিসিভ করবেন? আমাকে তো কোনো নাম বলেনি, বললো বাস স্টপ থেকে একজন এসে রিসিভ করবে। হ্যাঁ হ্যাঁ, আমি ওই লোক যে রিসিভ করবে। বাস স্টপে আর কেউ ছিল না? না জনাব। আমি আসার আগেও কি কেউ এখানে ছিল না? আমি তো জ্যামে আটকে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে আসতে। না, কেউ ছিল না। আমার দেরি হয়ে যাচ্ছে, বইটা আমাকে দিয়ে দিন। তা কি করে হয়? আমি যদি সময়ের মধ্যে আসতে পারতাম তাহলে আমার চিন্তার কিছু ছিল না। হতে পারে এটার জন্য এখানে অন্য কেউ অপেক্ষা করছিল। আমার আসতে দেরি হচ্ছে দেখে হয়তো সে আশেপাশে কোথাও গেছে, আবার চলে আসবে। ওরা তো আমাকে কোনো নাম বলেনি, তাই না? ওরা ওখানে করছেটা কি? চিন্তা করো, হালে যদি ওই স্টোর রুমে ঢোকে তাহলে তো তুমি হেরে যাবে। মোরবারিদ বলেছে যে ফোনটা খুঁজে বের করবে সে যাতে নাদেরকে না চেনে। আমি যতদূর জানি হালে কিন্তু নাদেরের সেক্রেটারি ছিল। নাদেরের সাথে ওর সম্পর্কটা অনেক ভালো ছিল, অনেক। তাহলে এখন কি করব? এখন একটাই উপায় আছে, অপেক্ষা করতে হবে। যদি এটা নিতে অন্য কেউ না আসে তাহলে আপনাকে দিয়ে দেবো। এতে আমিও নিশ্চিত হতে পারবো যে ভুল লোককে পার্সেলটা দিয়ে দিইনি। ঠিক আছে, অপেক্ষা করব। নিশ্চিত হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কি করছো? দাঁড়াও না, কোথায় যাচ্ছ তুমি? তোমার কাজ ছিল কেবল চাবিটা খুঁজে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা। এখন আমরা ফিরে গিয়ে অপেক্ষা করব। আমি কিভাবে বুঝবো হালে ফোনটা দেখলো কিনা? এটাই মোরভারিদের শর্ত ছিল, না হলে পুরোটা ধ্বংস হয়ে যাবে। তুমি কিভাবে বুঝলে যে সঠিক চাবিটা পাঠিয়েছো? মোরভারিদের সূত্র অনুযায়ী চাবিটা সঠিক, সেটা আমি নিশ্চিত। হালেকে তুমি একটা মেসেজ পাঠিয়ে বলবে বাড়িতে চলে যেতে। ওয়েবসাইট থেকে তুমি যেভাবে মেসেজ পাঠাও ঠিক ওরকম। সন্দেহ করবে, ঠিক সন্দেহ করবে। যা বলেছি তা করো। তুমি কিন্তু খেলাটা নষ্ট করছো। এটা যদি আমার জীবন মরণের খেলা হয়ে থাকে তাহলে সব সিদ্ধান্ত আমারই নেওয়া উচিত। তাই তোমাকে করতে হবে, বুঝেছো নাকি না? জলদি করো। তুমি ইচ্ছে করে সবকিছু নষ্ট করে দিচ্ছ। এসব ইচ্ছে করেই তুমি করছো। আমার মনে পড়ে মাঝে মধ্যে আমি ভিন্ন ভিন্ন জায়গায় থাকতাম। আগে আমি অনেক ভিন্ন ভিন্ন শহরে থাকতাম। কিন্তু কেন যেন সেটা মনে পড়ছে না। আমি অনেক ব্যায়াম করতাম। হ্যাঁ, সত্যি অনেক ব্যায়াম করতাম। কোনো একটা বিষয় নিয়ে আমি কাজ করছিলাম, মনে পড়ছে না সেটা কি। আমি ঘুমের মধ্যে অনেক মানুষের চেহারা দেখতে পাই, কিন্তু সবার চেহারা একই রকম, যেন কেউ ওদের চেহারাটা মুছে দিয়েছে। আপনি কি নির্দিষ্ট কারো চেহারা দেখেন, কোনো পুরুষ বা নারী? মাঝে মধ্যে একটা মেয়ের কণ্ঠ শুনি, কিন্তু মনে করতে পারি না সে কে। আপনি যখন ওই নারীর কথা ভাবেন আপনার কি ভালো অনুভব হয় নাকি খারাপ? না, কোনোটাই না। ওকে নিয়ে ভাবলেই আমি বিভ্রান্ত হয়ে যাই। আমার মাথা ব্যথা করছে, মাথা ব্যথা করছে। আপনি এখন বিশ্রাম নিন, আমরা আবার পরে কথা বলবো। আমি ওদের ওষুধ দিতে বলছি। হ্যাঁ, কেন একজন মানুষ পার্সেল পাঠানোর সময় ডেলিভারি ম্যানকে রিসিভারের নাম বলবে না? শুধু বলল বাস স্টপ থেকে কেউ একজন এসে রিসিভ করবে। পার্সেলটা কোথা থেকে নিয়েছি সেটাও আমাকে বলতে নিষেধ করে দিয়েছে। মানে আপনি গ্রাহক হলেও আপনাকে বলতে পারবো না পার্সেলটা কোথা থেকে এসেছে। এটা কি অদ্ভুত না? অবশ্যই এটা অদ্ভুত। দেখুন ওস্তাদ,
আপনার সাথে তর্ক করার সময় আমার নেই। আমাকে পার্সেলটা দিয়ে দিন, এরপর আপনার যত ইচ্ছা একদম সারা রাত ধরে এখানে বসে টিফিন খান আর জগতের সমস্ত অস্বাভাবিকতা নিয়ে দার্শনিক আলাপ করুন। ঠিক বলেছেন। অনেকক্ষণ হয়ে গেল আমরা দুজনে এখানে বসে অপেক্ষা করছি, কেউ পার্সেলটা নিতে এলো না। এর প্রতি আমার আর কোনো দায়বদ্ধতা নেই। এই ডেলিভারির সবকিছু অদ্ভুত হওয়ার কারণে আমি এটা খুলতে বাধ্য হয়েছিলাম। আপনি এই পার্সেলটা কেন খুলেছিলেন? বাধ্য হয়েছিলাম। আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো এর মধ্যে কোনো বোমা বা ড্রাগস আছে, পুলিশে ধরার ভয় পেয়েছিলাম। কিন্তু এর মধ্যে শুধু একটা বই আছে, বইয়ের মধ্যে আবার একটা চাবিও আছে। চাবিটা কিন্তু ওনারা চাইলে বইয়ের এতগুলো পৃষ্ঠার মধ্যে যে কোনো পৃষ্ঠাতে রাখতে পারতেন, কিন্তু ওটা রেখেছেন কোন পৃষ্ঠায়? 32 নাম্বার। হয়তো দেখা যাবে এর পেছনে একটা অদ্ভুত গল্প আছে। স্টোরের দরজা এই চাবি দিয়ে খুলবে। ভেতরে একটা কালো সুটকেসের মধ্যে একটা মোবাইল ফোন রাখা আছে। দ্বিতীয় ছবির প্ল্যানটা তোমার মাথায় কখন এলো? একদম শুরু থেকেই। মোরভারিদ যখন প্রথম ধাঁধাটা বলল, তেহরানের শেষ প্রান্তে একটা স্টোর রুমে একটা মোবাইল আছে, ওই মোবাইলটা নাদেরের, ওটা ধ্বংস করা দরকার। এই স্টোর রুমের চাবিটা আমার বাড়িতে, সেটাই তোমাকে খুঁজতে হবে। ওই চাবি দিয়ে স্টোর রুমের দরজা খুলবে। ঠিক 2 ঘন্টার মধ্যে ফোনটা ধ্বংস করতে পারলে জিতবে, আর বেঁচে থাকা হবে তার পুরস্কার। তখনই বুঝতে পেরেছিলাম তোমার হাত থেকে আমাদের জীবন রক্ষা করতে হলে নিশ্চিত করতে হবে এই খেলায় কোনো পরাজিত পক্ষ নেই। কেউ পরাজিত না হওয়ার অর্থ এই খেলায় কেউ বিজয়ীও হবে না। তার মানে খেলাটা সমানভাবে শেষ করতে হবে। মোরভারিদের শর্ত অনুযায়ী জিততে হলে আমাকে অবশ্যই নাদেরের ফোনটা ধ্বংস করতে হবে। যদি আমি ফোনটা ধ্বংস করতে পারি তবে আমি জিতবো, মোরভারিদ হারবে, তাই তো? কিন্তু আমি চাই এই খেলাটা টাই হোক। এ কারণে আমি খেলাটা অর্ধেক শেষ করেছি, যার মাধ্যমে আমি বিজয়ী এবং আমিই পরাজিত। আমি শর্তটা পূরণ করেছি, আবার করিনি, যার অর্থ আমি ফোনটা ধ্বংস করেছি কিন্তু নাম্বারগুলো রয়ে গেছে। নাদেরের ফোনের নাম্বারগুলো রয়ে গেছে? আমি ওকে দিয়ে ফোনটা ঠিকই ভাঙিয়েছি, যাতে তুমি বলতে না পারো আমি হেরেছি, কিন্তু ফোনের নাম্বারগুলো রয়ে গেছে, যার মানে আমি খেলায় জিতিনি। খেলায় আমিও জিতেছি, মোরভারিদও জিতেছে, তাই যদি আমি বাঁচি মোরভারিদও বাঁচবে। আমি নিশ্চিত ছিলাম যে তুমি প্রতারণা করবে, তাই আমি নজর রেখেছিলাম। বইটাও আমি চেক করেছিলাম। তুমি কোথাও লেখনি যে ফোনের মেমোরি কার্ডটা বের করে তারপর সেটা ভাঙবে। ও কেমন করে জানলো কিভাবে কি করতে হবে? হ্যাঁ, আমি কোথাও তা লিখিনি, কিন্তু একটা বইয়ের ওয়েবসাইটের মালিক হওয়ার অর্থ হচ্ছে তুমি অনেক বই পড়ো, তাই না? আর এটা অনেক বেশি বই পড়ার ফলাফল। কথা ঘোরাবে না, আমাকে বলো কিভাবে তুমি ওকে ক্লুটা দিয়েছ। তোমার কি খেয়াল আছে মোরভারিদ আমাকে যে একটা ক্লু দিয়েছিল? সবচেয়ে সহজ বিষয়গুলোই সবচেয়ে জটিল হয়। সবচেয়ে সহজ বিষয়গুলোই সবচেয়ে জটিল হয়। এই সূত্রের মাধ্যমে আমি ম্যাগনোলিয়া বইটি খুঁজে পেয়েছিলাম। বইটাতে সূত্র লুকানো ছিল। মনে হচ্ছে এখনো তুমি ব্যাপারটা ধরতে পারোনি, তাই না? তোমার মুখ বন্ধ করো, আর মনে রাখবে আমি সিদ্ধান্ত নেব যে খেলায় কোনো প্রতারণা হয়েছে কিনা। চাবিটা আমি 32 নম্বর পৃষ্ঠায় লাগিয়েছিলাম। 32 নম্বর পৃষ্ঠায় এমন একটা লাইন দিয়ে শুরু হয়, তোমার আত্মাই হলো সবচেয়ে মূল্যবান জিনিস। তোমার আত্মাই হলো সবচেয়ে মূল্যবান জিনিস। তোমার দৃশ্যমান শরীরের ভেতরে যা বিদ্যমান আছে। তোমার দৃশ্যমান শরীরের ভেতরে যা বিদ্যমান আছে সেই সম্পদ রক্ষা করা ছাড়া তোমার হাতে আর অন্য কোনো উপায় নেই। তাই আগে তোমাকে সেটা অপসারণ করতে হবে। এর মানে কি? আমি আশাবাদী ছিলাম যে ফোনটা ভাঙবে সেই লেখাটি পড়বে এবং আমার মেসেজটা বুঝবে। মেমোরি কার্ডটা হচ্ছে মোবাইল ফোনের আত্মার মতো, আর যখন আমি ওকে ফোনটা ভাঙতে বলেছি তখন ও জানে মেমোরি কার্ডটা ওকে নিরাপদে রাখতে হবে। আমাদের ফোনের ভেতর থেকে মেমোরি কার্ডটা বের করে রাখতে হবে। তুমি আশাবাদী ছিলে যে ও লেখাগুলো পড়বে এবং বুঝতে পারবে। এত সব ঝামেলার মধ্যেও না, শুধু আশাবাদী ছিলাম না, আমি এমন ব্যক্তিকে বেছে নিয়েছিলাম যে ছোট ছোট চিহ্নগুলোতেও মনোযোগ দেবে। তো এই প্ল্যানটা তুমি কখন করলে?
মোরভারির যখন দাদাটা বলছিল, ও একটা শর্ত দিয়েছিল। যদি তুমি ওর সাথে থাকো তাহলে এটা খেয়াল রাখা উচিত, মোবাইল ফোনটা আনতে স্টোর রুমে যেই যাক না কেন, সে যেন ব্যক্তিগতভাবে নাদেরকে না চেনে। তখন থেকেই ভেবেছিলাম আমার এমন একজনকে নির্ধারণ করতে হবে যে যথেষ্ট বুদ্ধিমান হবে, যাতে করে আমার দেয়া মেমোরি কার্ড সরানোর সংকেতগুলো সে ভালোভাবে লক্ষ্য করে এবং তা বুঝতে পারে। কারণ তোমার সামনে আমি ওকে সরাসরি কিছু বলতে পারবো না। আমি এমন একজনকে খুঁজছিলাম যে কিনা মোরভারিদের সব শর্ত পূরণ করতে পারবে, এমন একজন যে এর আগে কখনো নাদেরকে দেখেনি। তখন থেকেই আমি বুদ্ধিমান কাউকে খুঁজছিলাম যে নাদেরের অপরিচিত। এমন একটা ধাঁধা সমাধান করার জন্য কিন্তু প্রচুর সময় লাগে। তখনই আমার মনে পড়ল বাহমানের উপরে হামলা হওয়ার পর আমি একদিন হালের বাসায় গিয়েছিলাম। একটা ওয়েবসাইটটার নাম ব্লু ভেল। ওরা আমাকে বলেছিল বাহমানকে ঠিকানাটা দিতে। এরপর এটা হলো, আমি ওদেরকে অনেক ভয় পাই। আমি জানি না ওরা আমার কাছে কি চায়। এখন সবাই মনে করছে বাহমানের সাথে যা কিছু সেদিন হয়েছে সেগুলোর জন্য আমি দায়ী। প্রথম যেদিন ওরা তোমার ব্যক্তিগত তথ্য চাইলো তখন কোন কম্পিউটার থেকে ওদের সাথে চ্যাট করেছিলে? টেবিলের উপর যে কম্পিউটারটা। পাসওয়ার্ড? নাসিম। তুমি নিশ্চিত যে শুধু নাসিম? ও না, নাসিম 2। হালেই আমাকে উদ্ধার করেছিল। ওর এই সহজ পাসওয়ার্ড দেখলেই বোঝা যায় যে ও কম্পিউটার সম্পর্কে তেমন কিছুই জানে না। আমি ওর চ্যাটিংগুলো চেক করেছিলাম। ও টেডম্যান নামে একটা আইডির সাথে বেশিরভাগ সময় চ্যাট করে। চ্যাটগুলো পড়েছিলাম, বোঝা যাচ্ছিল লোকটা বেশ বুদ্ধিমান। ওনার সব কথা ছিল সংকেত নির্ভর, আর সংকেতগুলো ছিল বিভিন্ন বইয়ের অংশ। কোন মানুষ একটা রেস্টুরেন্টের ঠিকানা এভাবে সাংকেতিক ভাষায় লেখে? হালের সাথে চ্যাটিং করা ওই লোকটাই ছিল আমার জন্য সেরা পছন্দ। উনি বুদ্ধিমান, উনি সংকেত ভালো বোঝেন, উনি নাদেরকেও চেনেন না। তাই আমি ওয়েবসাইট থেকে মেসেজ পাঠানোর অভিনয় করেছি। হালেকে মেসেজ পাঠিয়ে খেলা শুরু করেছি। চাবিটা যদি ম্যাগনোলিয়াতে না থাকতো তাহলে কি করতে? তাহলে আমাকে আরেকটা সূত্র খুঁজে বের করতে হতো। তেমন কিছুই না। ও যদি বইয়ের লেখাটা খেয়াল না করতো তাহলে কি হতো? যদি ও ভিতরে ঢুকে মেমোরি কার্ড সহ ফোনটা ভেঙে ফেলতো তখন তাহলে কি করতে? উনি এমন একজন মানুষ যে সবকিছুতে ইশারা খুঁজেন। তাহলে ওরা চায় যে আমরা ফোনটা খুঁজে বের করে ভেঙে ফেলি, কিন্তু বইয়ে দেয়া ইঙ্গিত অনুযায়ী ফোনের আত্মাকে অক্ষত রাখতে হবে। কিন্তু তোমার দেওয়া আইডিতে আমার কাজটা আরো সহজ হয়ে গেছে। মানে? এই নিন। যদি তোমাকে জিজ্ঞেস করে পার্সেলটা কে পাঠিয়েছে কি বলবে? বলবো যে আমি জানি না। এটা তো সাধারণ একটা বিষয়, এটা নিয়ে কেন এত চিন্তা করছেন আপনি? জানো না মানে কি? যখন পার্সেলটা নিয়েছো তখন কি তুমি ঘুমিয়েছিলে? ও সন্দেহ করবে, অন্য কিছু ভাবো। ওই মুহূর্তে আমি বুঝতে পেরেছিলাম যে আমার এমন কিছু করতে হবে যাতে করে ও বইয়ে থাকা ইঙ্গিতটা বুঝতে পারে। বিভ্রান্ত করুন, তাকে অপ্রাসঙ্গিক কিছু বলুন। আমি অপ্রাসঙ্গিক কিছু জানি না, আপনারা যা বলতে তাকে এলোমেলো কোনো একটা নাম্বার বলে দিন। তাকে এটা বলুন যে ওই বইয়ের 32 নম্বর পৃষ্ঠায় একটা চাবি লাগানো আছে। সেটা হয়তো অন্য কোথাও লাগানো যেতে পারতো, কিন্তু 32 নম্বর পৃষ্ঠাতেই লাগানো আছে। এটা বললে সে ভালো, এটা করা যেতে পারে। কোনো ঝামেলা হবে না তো? হবে না। আর মাত্র 1 ঘন্টা বাকি। তাহলে আমি কি বলবো? চাবিটা কোথায় লাগানো আছে? 32 নম্বর পৃষ্ঠায় নাকি 35? আরে বাবা, একটা বললেই হলো, তোমার যা ইচ্ছা হয় বলো। 32। আপনি এই পার্সেলটা কেন খুলেছিলেন? বাধ্য হয়েছিলাম। আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, ভেবেছিলাম হয়তো এর মধ্যে কোনো বোমা বা ড্রাগস আছে। পুলিশে ধরার ভয় পেয়েছিলাম, কিন্তু এর মধ্যে শুধু একটা বই আছে। বইয়ের মধ্যে আবার একটা চাবিও আছে। চাবিটা কিন্তু ওনারা চাইলে বইয়ের এতগুলো পৃষ্ঠার মধ্যে যে কোনো পৃষ্ঠাতে রাখতে পারতেন, কিন্তু ওটা রেখেছেন কোন পৃষ্ঠায়? 32 নাম্বার। হয়তো দেখা যাবে এর পেছনে একটা অদ্ভুত গল্প আছে। স্টোরের দরজা এই চাবি দিয়ে খুলবে। ভেতরে একটা কালো সুটকেসের মধ্যে একটা মোবাইল ফোন রাখা আছে।
মোবাইল ফোনটা খুঁজে বের করে ভেঙে ফেলবে, তারপর ভাঙা ফোনের ছবিটা এই নম্বরে পাঠাবে। কাজটা যদি ঠিকমতো না করো তাহলে ব্লু হোয়েল ওয়েবসাইট রেগে যাবে। ওয়েবসাইটকে ধোকা দেওয়ার কথা ভাববে না, না হলে তোমাদের দুজনেরই বিপদ হবে। ডেলিভারি ম্যান আমাকে যে কথাটা বলল, দেখি 32 পৃষ্ঠায় কি আছে। আপনার আত্মাই হলো সবচাইতে মূল্যবান জিনিস, আপনার দৃশ্যমান শরীরের ভেতরে যা বিদ্যমান আছে। সেই সম্পদ রক্ষা করা ছাড়া আপনার হাতে কোনো উপায় নেই, তাই সব কিছুর পূর্বে আপনাকে অবশ্যই সেটা অপসারণ করতে হবে। এর মানে কি? ওরা চায় আমরা মোবাইলটা খুঁজে বের করে ভেঙে ফেলি, কিন্তু বইয়ের কথা অনুযায়ী আমাদের মোবাইলের আত্মাকে বাঁচিয়ে রাখতে হবে। আমাদের ফোনের ভেতর থেকে মেমোরি কার্ডটা বের করে রাখতে হবে। অনেকটা শব্দ নিয়ে খেলার মতন। আমাদের মধ্যে কাকে আগে ছাড়া হবে সেটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, যে কোনো একজনকে আগে ছাড়লেই হবে। ওই গাড়ি। কোথায় যাচ্ছি আমরা? আমার জন্য কোনো গাড়ি লাগবে না, আমার হাঁটতেই বেশি ভালো লাগে। অনেক দিন হয়ে গেছে এখানে আটকে আছি। অনেক ধন্যবাদ তোমাকে। সব খেলারই নিয়ম আছে, তুমি এটা জিতেছ, কিন্তু তুমি জানো না যে ভেতরে ভেতরে এই খেলাটা কত বড়। বড় খেলায় আমি সব সময় জিতি, কারণ খেলার নিয়ম আমি তৈরি করি। আমাদের মধ্যে কিন্তু চুক্তি ছিল, এটা ঠিক না।
ওকে হুইল চেয়ারে বসাবে কিভাবে? একটা দড়ি দিয়ে চেয়ারের সাথে বেঁধে দেব। ও হুইল চেয়ারে করে ঘুরতে পছন্দ করে, অনেক খুশি হবে। ছেলেগুলো তোমাকে বিশ্বাস করে, আমিরের জন্য যা করছো তাতে ওরা খুশি হবে। তাহলে তোমার ভাই কি এই ছেলেগুলোর দেখাশোনা করতো? হুম। মেহেরদাদ সবসময় বন্ধুদের এমন সাহায্য করত, আমাদেরও দেখাশোনা করত। হয়তো আর পারছিল না, তাই আমাদের ছেড়ে চলে গিয়েছে। গাজাল, গাজাল, তোমাকে আমার একটা কথা বলার ছিল। আমি জানি তুমি কি বলবে। আমারই ভুল হয়েছে, তোমার পেছনে অনুসরণের জন্য লোক পাঠানো। তুমি কি করো সেটা জানার জন্য বারবার জোর করা, আর সব মিলিয়ে পরিস্থিতি বেশ ঘোলাটে হয়ে গেছে। আমি তোমার কথাগুলো নিয়ে ভেবেছি নাদের। জানো কেন আমরা একসাথে? কারণ আমরা দুজনেই আমাদের অতীতকে ঘৃণা করি, আমরা ভিন্নভাবে বাঁচতে চাই। এখন আমি মনে করি যে নিজেদের অতীত নিয়ে আর বেশি না ঘাটানোই ভালো হবে। মনে করো আমাদের জীবন নতুন করে শুরু হলো, ঠিক এই মুহূর্ত থেকে নতুন করে শুরু করব। শুধু একটা কথা দাও যে আমরা আজ থেকে একে অপরের কাছে কোনো কিছু লুকাবো না। কেন শুধু শুধু অতীত নিয়ে পড়ে থাকতে হবে? আমি একটা বুদ্ধি পেয়েছি। ছেলেরা বলছিল ওরা নাকি তোমাকে শহরে নিয়ে যেতে পারবে। তুমি ওখানে গিয়ে পারভেজের লোকজন থেকে লুকিয়ে থাকতে পারো, আর যখন নিরাপদ হবে তখন আবার ফিরে আসলে। খিদে পায়নি? আমার বেশ খিদে পেয়েছে। আমি সারাদিন ওর দেখাশোনা করতে পারবো না, আর তেমন বিশ্বাসযোগ্য কাউকে খুঁজেও পাচ্ছি না। ওকে মেরে ফেলাটাই ওর জন্য ভালো হবে, ওর ভোগান্তি কম হবে। আমার কাছেও বিষয়টা এখন বিরক্তিকর লাগছে। জানাও আমাকে। কোনো ছবি দেখে মাথায় কিছু আসলে আমাকে থামতে বলবেন। ভালো করে দেখবেন, এরপর যা মনে হয় সেটা বলবেন। একটু থামুন। এক শব্দে বলার চেষ্টা করবেন। বাড়ি। মার্স টেস্ট। আপনি জানেন এটা কেন করা হয়? খাবারে আর্সেনিক আছে কিনা সেটা বোঝার জন্য এই পরীক্ষাটা করা হয়। আমি ওনার ডাক্তারের সাথে কথা বলে দেখছি কি বলে।
ভুল করা। ভালো। ডাক্তার আসছি। আচ্ছা, কি মনে হচ্ছে ওনার সুস্থ হতে কতদিন লাগবে? উনি আস্তে আস্তে সুস্থ হচ্ছেন। দয়া করে আমাকে স্পষ্ট করে বলুন, ওনার স্মৃতি পুরোপুরি ফিরে আসতে কতদিন লাগবে? এই মুহূর্তে বলা যাচ্ছে না, কিন্তু উনি সুস্থ হচ্ছেন। ক্লিয়ার করে বলতে পারছেন না? তাড়াহুড়া করবেন না। মেহেরদাদ আমার জন্য কাজ করত। ওর সব দায়িত্ব আমার উপরে ছিল। আমি মিথ্যা বলেছিলাম যে আমি জানি না ও কোম্পানির হয়ে কি কাজ করে। যখন আমি বলেছিলাম যে আমি তদন্ত করছি ও কোথায়, সেটাও মিথ্যা ছিল। ও কোম্পানির কোনো কাজেই বাইরে যায়নি। মেহেরদাদ মরে গেছে। তোমার সাথে আমার প্রথম দেখা হওয়ার সময় ওরা মেহেরদাদকে মেরে ফেলেছিল। কি হয়েছে? কি বললেন? কি বলছিলেন আপনি? গাজেল, উনি কি বলছেন? কিছু না, তুমি ভেতরে যাও। মেহেরদাদের কি হয়েছে? কিছু হয়নি। না, আমাকে বলো মেহেরদাদের কি হয়েছে? মেহেরদাদকে নিয়ে আপনি একটা কিছু বলছিলেন। কি বলছিলেন উনি? হ্যাঁ, আমি ওর বন্ধু, আমাকে জানতে হবে। আমি ওর বন্ধু, আমার জানার অধিকার আছে। ওর কি হয়েছে? না, আমাকে বলো ওর কি হয়েছে। আমাকে বলছো না কেন ওর কি হয়েছে? ভেতরে যাও। আমি না বলবো, আমাকে বলতেই হবে মেহেরদাদের কি হয়েছে। তোমরা দুজনে মিলে মেহেরদাদের কি করেছো? ভেতরে যেতে বলেছি, এখন কিছু বলো না, চলো এখান থেকে। গাজেল, তোমাকে যা বলেছি করো। ভেতরে গিয়ে বলো মেহেরদাদের কি হয়েছে। ভেতরে যাও। গাজেল, বলো আমাকে। এতদিন কেন বলনি? কারণ হলো তুমি মেহেরদাদের বোন। আসলে আমি চেয়েছিলাম তোমাকে ব্যবহার করে অন্যদের ভয় দেখাতে, কিন্তু এক পর্যায়ে আমি আমার ভেতরে বিষয়টা লুকিয়ে রাখতে পারলাম না, তাই আজকে তোমাকে বলে ফেললাম। তুমি খুন করেছো? না, আমি না। তুমি কি জানো এটা কে করেছে? পারভেজ ওকে পাঠিয়েছিল একজনকে ভয় দেখাতে। পারভেজ, যাকে তুমি খুন করেছো? হ্যাঁ। কাকে ভয় দেখাতে গিয়েছিল? জবাব দিচ্ছ না কেন? বলছি, আনাহিতা। আনাহিতা ওকে খুন করেছে? না, আনাহিতা ওকে খুন করেনি। তাহলে? আমি এর বেশি আর বলতে পারবো না। ওর লাশ এখন কোথায়? আমি শুধু জানি কোন একটা নদীতে লাশটা ফেলেছে, কিন্তু আমি জানি না কোন নদীতে ফেলেছে। কিভাবে মেরেছে ওকে? আমি জানি না গাজাল। আমি জানি তুমি আমাকে মিথ্যা বলছো। আমি আর পারছি না তোমার সাথে মিথ্যা কথা বলতে গাজাল। এক বছর আগে আমি একটা লোন অনুমোদন করেছিলাম, যেটার কাগজপত্রগুলো যথেষ্ট ছিল না। লোনের 10% আমাকে দেয়া হয়েছিল। তোমাকে বিস্তারিত জানতে হবে না, তোমার বিশ্বাস হবে না। শুধু জেনে রেখো, টাকার অঙ্কটা অনেক বড় ছিল। ওই টাকাগুলো দিয়ে আমি তেহরানে 3টা বাড়ি কিনেছিলাম। ভেবেছিলাম এতে করে আমার অর্থনৈতিক সমস্যাগুলো মিটবে। আমি চেয়েছিলাম এর মধ্যে একটা আরমিনের নামে লিখে দিতে। আমি শুধু আরমিনের ভবিষ্যতের কথা ভেবেছিলাম। বিশ্বাস করো, এই 20 বছরে এই একবারই মাত্র আমি কোনো বেআইনি কাজ করেছিলাম। এরপর আমি আর কখনো করিনি। তদন্তের কিছু লোক কিছুদিন আগে ব্যাপারটা জানতে পেরেছে। তারা আমাকে জোর করছে যেন আমি তাদের হয়ে কিছু লোন অ্যাপ্রুভ করে দেই। আমি জানি না আমার কি করা উচিত, বুঝতে পারছি না। এই পর্যন্ত যদি শুনে থাকো তবে তুমি আমাকে ক্ষমা করতে পারবে। আমি শুধু চাই তুমি আর আরমিন আমাকে ক্ষমা করে দাও। হ্যালো, আমি কখন ওখানে আসবো?
পারভেজ মারা যাওয়ার আগে তোমাকে খুন করতে চেয়েছিল, তুমি জানো সেটা? ও কিন্তু খুব চালাক মানুষ ছিল। তুমি প্ল্যান করার আগে থেকেই ও জানতো তোমার উদ্দেশ্যটা কি, কিন্তু ও শেষ পর্যন্ত দেখতে চেয়েছিল। কিন্তু তুমি এখন এখানে আটকে গেছো। ওর দলের লোকজন সিদ্ধান্ত নিতে পারছে না, তাই ওরা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে আমার হাতে ছেড়ে দেওয়ার। হয়তো তোমার ভাগ্য ভালো দেখে তুমি পারভেজের হাত থেকে ছাড়া পেয়ে এখন আমার হাতে এসে পড়েছ, কিন্তু তাতেও কোনো লাভ নেই। তোমার সময় শেষ, কারণ আমি আনাহিতাকে ভালোবাসি। আনাহিতা তোমাকে ঘৃণা করে, আর তাই আমার নিয়ম অনুযায়ী আমিও তোমাকে ঘৃণা করি। আনাহিতা বলতো কোম্পানির পেছনে মাস্টার মাইন্ড হলো তুমি আর পারভেজ। আসল নোংরামি তোমরা দুজনেই করেছ। এখন শুধু তুমি বাকি। নড়বে না। চিৎকার করলে সাথে সাথেই গুলি করব, আর চিৎকার না করলে খাবার খাওয়ার পরে গুলি করব। সিদ্ধান্ত তোমার। যদিও আরেকটা অপশন আছে, খাবার খেতে খেতে আমাকে অন্তত একটা কারণ দেখাও তোমাকে মেরে না ফেলার। কারণটা খুব জোরালো হতে হবে। আমি চিৎকার করাকে ঘৃণা করি। চিৎকার করা কাপুরুষের কাজ। তুমি মনে মনে ভাবতে পারো আমি চিৎকার করছি। তোমাকে আগেই মেরে ফেলা উচিত ছিল। তোমার এই শক্তিশালীর মতো আচরণ আমার পছন্দ, কিন্তু তুমিও হার মানবে। যখন আমি তোমাকে গুলি করব, তুমিও চিৎকার করবে, আর যখন তুমি হার মেনে নেবে সেটা দেখার জন্য আমি এখানে থাকব। তুমি অযথাই আমার মুখ খুলেছ। আমি খাবো না, আমি ক্ষুধার্ত নই। ভুল স্বীকার করলে আমি তোমাকে মারব না। আমি আনাহিতার কসম দিয়ে বলছি। জানো তো, দুর্বল লোকেরা আরেকজনের মাথায় বন্দুক তাক করে। তুমি আমার মাথায় বন্দুক তাক করেছ কারণ তুমি দুর্বল। তাই নাকি? তোমার কিছু একটা করার কথা ছিল যাতে ব্লু হোয়েল আমার পিছু ছেড়ে দেয়। তুমি তো দেখছি উল্টো ওদের হয়ে ওদের কাজ করে দিচ্ছ। যেই লোকটার সাথে আপনি একটু আগে বসেছিলেন উনি কিন্তু আপনাকে মিথ্যা বলেছেন। এখানে থাকলে ওরা তোমাকে মেরে ফেলবে। তুমি এখনো বেঁচে আছো শুধু আমার কারণে। জানি একজন স্মৃতিহীন ব্যক্তির জন্য বাইরের দুনিয়া নিরাপদ নয়, কিন্তু অভ্যেস করে নেওয়া উচিত। আপনি কেন বলছেন আমি কে ছিলাম? ও চাকরিটা ছেড়ে দিয়ে আগের জায়গায় ফিরে যেতে চাইছে, তাতে সমস্যা কি? এটা কি তর্কের বিষয়? কেন ওকে উপহাস? ঠিক আছে বাবা,